শিক্ষালাভের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা আরআরবি গ্রুপ ডির জন্য একটি সায়েন্সের স্পেশাল ক্লাস শুরু করতে যাচ্ছি। যেখানে আমরা ক্লাস 9 এবং 10 এর সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার এক এক করে আমরা কমপ্লিট করব। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টার। এই এবং সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস। ওকে, তো ফার্স্ট চ্যাপ্টার ম্যাটার in our surroundings. ওকে, এটা হচ্ছে কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার। তো আমরা শুরু করছি আজকের ফার্স্ট চ্যাপ্টার। তো ফার্স্ট যেটা আমাদের জানতে হবে এই চ্যাপ্টারে সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যাটার। তো ফার্স্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যাটার। ঠিক আছে, দেখো, তো এর ডেফিনিশন হচ্ছে, বাংলা যদি বলি যে আমাদের চারিদিকে যা কিছু দেখতে পাচ্ছি, মানে অর্থাৎ যাদের ভর আছে, যারা কিছুটা স্থান দখল করে আছে এবং যাদের আমরা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারবো, তাদেরকে বলা হবে ম্যাটার। বাংলায় যাকে বলা হয় পদার্থ। ওকে, বাংলায় আমরা যাকে বলি পদার্থ। তাহলে ডেফিনিশনটা দাঁড়ায় যে থিংস হুইচ হ্যাজ ডেফিনিট মাস, মানে নির্দিষ্ট যাদের ভর আছে, ওকে, অকুপাই স্পেস, অর্থাৎ কিছুটা স্থান দখল করে থাকে, অ্যান্ড ক্যান বি অবজার্ভড বাই সেন্স, যাদেরকে আমরা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারবো তাদেরকে বলা হবে ম্যাটার, বা বাংলা যদি বলি পদার্থ। তো এই ম্যাটার সম্পর্কে বহু বছর আগে কিছু ইন্ডিয়ান ফিলোসফারদের যেটা কনসেপ্ট ছিল, যে ইউনিভার্সে যা কিছু আছে সব কিছুই হচ্ছে মেইনলি 5টা জিনিস দিয়ে তৈরি। ঠিক আছে, সেগুলোকে তারা বলতেন 5 তত্ত্ব। 5 তত্ত্ব সেগুলো কি কি? সেটা হচ্ছে এয়ার মানে বায়ু, আর্থ মানে মাটি, ফায়ার মানে অগ্নি, স্কাই আকাশ, অ্যান্ড ওয়াটার মানে জল। এই 5টা জিনিস দিয়েই যা কিছু আছে এই পৃথিবীতে সবকিছু তৈরি হয়েছে। তাই এগুলোকে বলা হয়, তারা বলতেন 5 তত্ত্ব। এরপর পরবর্তীকালে আরও যখন সায়েন্সের ডেভেলপমেন্ট হলো, তখন আস্তে আস্তে বিভিন্ন কেমিক্যাল আর ফিজিক্যাল প্রপার্টিজের ওপরে আমরা ম্যাটারকে আলাদা করলাম। ওকে, তো নেক্সট যেটা দেখব যে এই ম্যাটারের কিছু ফিজিক্যাল নেচার আছে। তো নেক্সট হচ্ছে নাম্বার 2 হচ্ছে ফিজিক্যাল নেচার অফ ম্যাটার, মানে পদার্থের ভৌত প্রকৃতি। ঠিক আছে, তো ফিজিক্যাল নেচারের মধ্যে ফার্স্ট যে নেচারটা আমরা দেখব সেটা হচ্ছে নাম্বার 1, বলেছে যে ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকলস। ম্যাটার ইজ মেড আপ অফ
পার্টিকলস। ওকে, অর্থাৎ পদার্থ অনেক ছোট ছোট কণার সমন্বয়ে তৈরি। ঠিক আছে, এর খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, যেমন যদি আমরা একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিই এবং সেই জলের মধ্যে যদি আমরা নীল মানে হচ্ছে ইন্ডিগো কালার যদি অ্যাড করি, ঠিক আছে, ইন্ডিগো অর্থাৎ নীল যেটাকে আমরা বলি, ঠিক আছে, তখন আমরা দেখতে পাবো যে পুরো জলটা নীল কালারের হয়ে গেছে। ওকে, এবার আরেকটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে যদি এখান থেকে সামান্য পরিমাণে জল নিয়ে যদি আবার এটার মধ্যে ট্রান্সফার করি, তখন দেখতে পাবো যে এই জলটাও আবার নীল রঙের হয়ে গেছে। আবার একই রকম ভাবে এখান থেকেও যদি কিছুটা জল নিয়ে আরেকটা পাত্রে জলের মধ্যে ট্রান্সফার করি, তখন দেখতে পাবো যে এই জলটাও আবার নীল হয়ে গেছে। আস্তে আস্তে যত আমরা নতুন পাত্রের মধ্যে ঢালছি, কালারের ইন্টেন্সিটি কমছে, কিন্তু একই রকম সেই কালারটা নীল হয়ে যাচ্ছে। তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এই যে নীল যে পদার্থ জিনিসটা ছিল, সেটা অনেক ছোট ছোট কণার সমন্বয়ে গঠিত ছিল, এবং আস্তে আস্তে যখন সেটাকে আমরা একটা নতুন পাত্রের মধ্যে ঢালছি, তো সেই কণাগুলো সেই পাত্রের মধ্যে চলে আসছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ম্যাটার অনেক ছোট ছোট কণার সমন্বয়ে তৈরি হয়। ওকে, তো ফার্স্ট এই গেল হচ্ছে ফার্স্ট প্রপার্টি। তো এই ম্যাটারের যে পার্টিকেলগুলো, এই পার্টিকেলগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক্সও আছে। ঠিক আছে, তখন আমরা দেখব যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পার্টিকেল। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পার্টিকলস অফ ম্যাটার। ওকে, তো ফার্স্ট যে যে ক্যারেক্টারিস্টিক্সটা বলেছে সেটা হচ্ছে পার্টিকলস অফ ম্যাটার হ্যাভ স্পেস বিটুইন দেম। পার্টিকলস অফ ম্যাটার হ্যাভ স্পেস বিটুইন দেম, অর্থাৎ যে পদার্থের যে কণাগুলো তার মাঝে কিছুটা স্থান আছে। ঠিক আছে, তো এই স্পেসটাকে বলা হয় ইন্টারমলিকুলার স্পেস। তাহলে এই স্পেসটাকে আমরা বলবো ইংরেজিতে ইন্টারমলিকুলার স্পেস, বা বাংলায় বলে আন্তঃ আণবিক স্থান যেটা। ঠিক আছে, তো এই গেল হচ্ছে ফার্স্ট প্রপার্টি। ওকে, যেমন এর যদি একটা এক্সাম্পল দিই, যে এক গ্লাস জলের মধ্যে যদি আমরা 1 চামচ চিনি দিই, তখন কি দেখতে পাবো যে প্রথমে যদি জলের লেভেলটা এই পর্যন্ত থাকে, তারপর 1 চামচ বা 2 চামচ বা যত 4-5 চামচ চিনি দেওয়ার পরে দেখা যাবে, যদি সম্পূর্ণ চিনিটা যখন গুলে যাবে, তখন দেখব যে জলের লেভেলটা কিন্তু সেই অবধি আছে। ঠিক আছে, জলের লেভেলটা কিন্তু বাড়েনি। তার কারণ হচ্ছে এই যে চিনি যেটা ছিল সেটা খুব ছোট ছোট পার্টিকেলে ভেঙে গিয়ে এই যে জলের অণুগুলোর মধ্যে বা জলের কণাগুলোর মধ্যে যে ফাঁকা স্থান, ঠিক আছে, বা ইন্টারমলিকুলার স্পেস, সেই ফাঁকা স্থানের মধ্যে চলে গেছে, যার জন্য এই জলের যে লেভেলটা সেটা সেই একই রয়ে গেছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে যে প্রত্যেকটা ম্যাটারের যে পার্টিকেলগুলোর মধ্যে একটা ইন্টারমলিকুলার স্পেস আছে। ঠিক আছে, এ গেল 1 নাম্বার প্রপার্টি, ক্যারেক্টারিস্টিক্স। ওকে, 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স কি বলেছে, যে পার্টিকলস অফ ম্যাটার আর অলওয়েজ ইন কন্টিনিউয়াস মোশন। তাহলে পার্টিকলস অফ ম্যাটার আর অলওয়েজ ইন মোশন। তার মানে এই যে কণাগুলো আছে সবসময় একটা গতিশীল অবস্থায় আছে।
ঠিক আছে, মানে ছুটোছুটি করছে, ঠিক আছে, এক জায়গায় স্থির নেই। এখানে যে প্রপার্টিটা আমরা এক্সপ্লেন করবো ম্যাটারের সেটা হচ্ছে ডিফিউশন প্রপার্টি, বাংলা যেটাকে আমরা বলি ব্যাপন। বাংলা যেটাকে আমরা বলি ব্যাপন। ব্যাপন ধর্ম, ঠিক আছে। ব্যাপন জিনিসটা, ডিফিউশন জিনিসটা কি হচ্ছে, যে ধরো কোনো একটা, ধরো আমরা প্রতিদিনই দেখতে পাই যে ঘরের কোনো জায়গায় যদি আমরা ধূপ জ্বালাই, তখন সেই ধূপের গন্ধটা আস্তে আস্তে পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপন ধর্ম গ্যাসের, ঠিক আছে। তাহলে কোনো একটা জায়গায় যখন ধূপ ধরানো হচ্ছে, তো সেখানে সেই ধূপের যে মলিকিউলগুলো আছে, ঠিক আছে, সেটা আস্তে আস্তে সমস্ত জায়গায় ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্যাসের ব্যাপন ধর্ম। সেরকম সমস্ত, শুধুমাত্র গ্যাস নয়, তরল পদার্থেরও এই ব্যাপন ধর্ম আছে, ঠিক আছে। যেমন একটু আগে যেটা বললাম, যে একটি পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে যদি কোনো একটা কালার অ্যাড করি, তাহলে কিছুক্ষণ পর দেখবো যে সমস্ত জলটাই সেই কালারটা ছড়িয়ে গেছে জলের মধ্যে। ওকে, তাহলে এটা হচ্ছে তরলের ব্যাপন ধর্ম। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে পার্টিকলস, যে ম্যাটারের যে পার্টিকেলগুলো আছে, সেগুলো সবসময় একটা কন্টিনিউয়াস মোশনের মধ্যে থাকে, ঠিক আছে। তো এই যে ডিফিউশন যেটা, সেটা হচ্ছে টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে রেট অফ ডিফিউশন ডিপেন্ডস অন টেম্পারেচার, ঠিক আছে। তো টেম্পারেচারের উপরে কি করে ডিপেন্ড করে, যে টেম্পারেচার যত বাড়বে, টেম্পারেচার যত ইনক্রিজ করবে, ডিফিউশন রেট তত ইনক্রিজ করবে, ঠিক আছে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, যে আমরা রান্নাঘরে যখন কোনো খাবার রান্না করা হয়, গরম খাবারের স্মেলটা আমরা অনেক দূর থেকে পাই, কিন্তু ঠান্ডা খাবারের স্মেলটা কিন্তু আমরা পাই না। তার কারণ একটাই, যখন খাবারটা গরম আছে, তখন ডিফিউশন রেটটাও বেশি, তখন সেই স্মেলটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু ঠান্ডা খাবারের যেহেতু ডিফিউশন রেট কম, তার জন্য ওটা বেশি দূর পর্যন্ত ছড়ায় না। ওকে, একই রকমভাবে যদি আমরা দেখি যে দুটো পাত্রের মধ্যে, একটাতে গরম জল, একটাতে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে দুটোতেই আমি সমান পরিমাণ কালার অ্যাড করলাম, এটা তো এক ড্রপ, এটা তো এক ড্রপ যদি কালার অ্যাড করি, তাহলে দেখব যার তাপমাত্রা বেশি, যেই জলটার বা টেম্পারেচার বেশি, সেখানে সেই কালারটা তাড়াতাড়ি গলে যাচ্ছে। ওকে, তার মানে কি, এখানে ডিফিউশন রেটটা বেশি। আর যেখানে ঠান্ডা জল রয়েছে, সেখানে ধীরে ধীরে গলছে রংটা, তার মানে এখানে ডিফিউশন রেট কম। তাহলে এর থেকে কি বোঝা গেল, যে ডিফিউশন রেট টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। টেম্পারেচার যদি বাড়ে, ডিফিউশন রেটও বাড়বে, টেম্পারেচার কমলে ডিফিউশন রেট কমবে। বোঝা গেল? এই গেল হচ্ছে আমাদের সেকেন্ড প্রপার্টি, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স পার্টিকেলে। থার্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, থার্ড ক্যারেক্টারিস্টিক্স বলেছে পার্টিকলস অফ ম্যাটার অ্যাট্রাক্ট ইচ আদার। নাম্বার 3 হচ্ছে পার্টিকলস অফ ম্যাটার অ্যাট্রাক্ট ইচ আদার। তার মানে পদার্থের যে কণাগুলোর মধ্যে সবসময় একটা আকর্ষণ বল কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি যে এই আকর্ষণ বল যদি কঠিন পদার্থের ক্ষেত্রে, মানে সলিডের ক্ষেত্রে, এই আকর্ষণ বলটা সব থেকে বেশি হবে, ঠিক আছে। লিকুইডের ক্ষেত্রে, মানে তরলের ক্ষেত্রে, তার থেকে কম। আর সব থেকে কম কিসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে। মানে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। গ্যাসের যে কণাগুলো আছে, মলিকিউলগুলো যেমন খুশি এদিক ওদিক ছড়িয়ে বেড়াচ্ছে,
ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, মানে তাদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই, ঠিক আছে। তাহলে যদি বলি তাহলে যে কণাগুলোর মধ্যে আকর্ষণ বলের ক্রমটা কি হবে, সব থেকে বেশি আকর্ষণ বল হচ্ছে আমার সলিডের ক্ষেত্রে, মানে কঠিনের ক্ষেত্রে আকর্ষণ বল সব থেকে বেশি, তারপর লিকুইড, তারপর হচ্ছে গ্যাস, ঠিক আছে। আর যদি বলা হয় যে ইন্টারমলিকুলার স্পেস এর ক্রমটা কি হবে, ঠিক আছে, মানে একটা অণু আর একটা অণুর মধ্যে যে গ্যাপ, এটাকে বলে ইন্টারমলিকুলার স্পেস, তাহলে সেটার ক্রম কি হবে, তাহলে সেখানে হবে সলিডের ক্ষেত্রে সব থেকে কম, লিকুইডের ক্ষেত্রে একটু বেশি, আর সব থেকে বেশি আছে হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস গ্যাসের ক্ষেত্রে। মানে আমি যদি এখানে ছবি আঁকি যে সলিডের অণুগুলো একদম পাশাপাশি থাকে এইরকম ভাবে, ঠিক আছে, এই মাঝে কোনো স্পেস নেই, একদম একটার সাথে আরেকটা চেপে আছে, ঠিক আছে। একই রকম ভাবে যদি আমি লিকুইড দেখি তাহলে দেখবো কি এদের মধ্যে সামান্য একটু গ্যাপ আছে, ঠিক আছে, একটু গ্যাপ আছে, ইন্টারমলিকুলার স্পেস একটু আছে, ঠিক আছে। এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে লিকুইড, ঠিক আছে। আর গ্যাসের ক্ষেত্রে একদম দূরে দূরে, ঠিক আছে, মানে ইন্টারমলিকুলার স্পেস সব থেকে বেশি। ওকে, তাহলে এই হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আর হচ্ছে ইন্টারমলিকুলার স্পেসের ক্রম, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের থার্ড প্রপার্টি ক্যারেক্টারিস্টিক্স পার্টিকেলের, ঠিক আছে। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার, মানে ম্যাটারের ক্ষেত্রে কি স্টেট রয়েছে। ওকে, তাহলে আমরা দেখব এবার স্টেটস অফ ম্যাটার। আমরা সবাই জানি যে কোনো একটা ম্যাটারের বা পদার্থের তিনটে অবস্থা, এক নম্বর হচ্ছে কঠিন বা সলিড, দুই নম্বর হচ্ছে লিকুইড, আর তিন নম্বর হচ্ছে গ্যাস। ওকে, তিন নম্বর হলো গ্যাস, ঠিক আছে। এই তিনটে স্টেট রয়েছে। একটু আগে বললাম যে সলিড স্টেটের ক্ষেত্রে ইন্টারমলিকুলার স্পেস হচ্ছে সব থেকে মিনিমাম হবে, আর ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স যদি সংক্ষেপে লিখি আমরা সব থেকে ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম হবে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে মাঝামাঝি মডারেট থাকবে এখানে, ঠিক আছে। লিকুইডের ক্ষেত্রে হচ্ছে মডারেট, আর গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার স্পেস হচ্ছে সব থেকে বেশি, আর ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স মানে আন্তঃআণবিক আকর্ষণ বল যেটা সব থেকে কম, মানে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে, ঠিক আছে। এই গেল। নেক্সট হচ্ছে আমরা দেখব চেঞ্জ অফ স্টেটস অফ ম্যাটার, তাহলে পদার্থের যে তিনটে অবস্থা, সে অবস্থার পরিবর্তন কি কি ভাবে হতে পারে। এক নাম্বার হচ্ছে টেম্পারেচার চেঞ্জের জন্য হতে পারে, আর দুই নাম্বার হচ্ছে প্রেসারের জন্য হতে পারে, ঠিক আছে। আচ্ছা,
তাহলে টেম্পারেচার যদি চেঞ্জ করি মানে কোনো একটা বস্তু বা পদার্থ যদি কঠিন অবস্থায় থাকে, ঠিক আছে, তাহলে কোনো একটা বস্তু যদি আমাদের সলিড অবস্থায় থাকে, তাহলে আমাদের একটা কঠিন বস্তু আছে, তাহলে একে যখন আমরা হিট দেব তখন এটা কিসে পরিণত হবে? লিকুইডে, তরলে রূপান্তর হবে, ঠিক আছে। একে যখন আমরা আবার হিট দেব তখন এটা রূপান্তর হবে কিসে? গ্যাসে। ওকে, এই হচ্ছে অবস্থার পরিবর্তন। তাহলে সলিডকে যদি আমরা হিট দিই তাহলে সেটা লিকুইডে পরিণত হচ্ছে, লিকুইডকে যখন হিট দেবো সেটা গ্যাসে পরিণত হচ্ছে। সলিড থেকে যখন লিকুইডে রূপান্তর হচ্ছে, কঠিন থেকে যখন তরলে, তখন এই প্রসেসটার নাম হচ্ছে মেল্টিং বা গলন। ঠিক আছে। লিকুইড থেকে যখন গ্যাস হচ্ছে তখন এই প্রসেসটার নাম হচ্ছে ভেপোরাইজেশন। ঠিক আছে, ভেপারাইজেশন। তাহলে সলিড থেকে যখন লিকুইড হচ্ছে সেটাকে আমরা বলছি মেল্টিং, আর লিকুইড থেকে যখন গ্যাস হচ্ছে সেটাকে বলছি ভেপারাইজেশন। ঠিক আছে। আরেকটা প্রসেস হয়, সেখানে সলিড থেকে যদি আমরা তাপ দিই, কিছু কিছু পদার্থ আছে যাদের কঠিন অবস্থায় যদি তাকে তাপ দেওয়া হয় তাহলে সেটা সরাসরি আমার গ্যাসে রূপান্তর হয়। সেই পদ্ধতিটার নাম হচ্ছে সাবলিমেশন। বাংলা যেটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে কোন কোন পদার্থ এরকম সাবলিমেশন হয়, ঠিক আছে, তো সেগুলো হচ্ছে, তাহলে আমরা যদি লিখি যে ম্যাটার্স হুইচ সাবলাইম, সেটা হচ্ছে আয়োডিন, ক্যাম্ফর অর্থাৎ কর্পূর, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে এগুলোকে যদি আমরা তাপ দিই তাহলে কঠিন অবস্থা থেকে সেটা সরাসরি গ্যাসে রূপান্তর হয়, লিকুইড হয় না। বোঝা গেল? তো এটাকে বলা হচ্ছে আমরা সাবলিমেশন। ঠিক আছে। আচ্ছা, এবার কোন একটা সলিডের ক্ষেত্রে কঠিন পদার্থ যে নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে, মানে যখন আমরা তাপ দেব কোনো একটা সলিডকে, তখন একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে যখন ও ফার্স্ট গলতে শুরু করবে সেই তাপমাত্রাটাকে বলা হয় হচ্ছে মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, সেটাকে বলা হয় মেল্টিং পয়েন্ট। যেমন জলের ক্ষেত্রে যদি আমরা মেল্টিং পয়েন্ট দেখি সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ফর ওয়াটার মেল্টিং পয়েন্ট হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। ঠিক আছে, প্রেশারটা ইম্পর্টেন্ট, প্রেশার চেঞ্জ হলে মেল্টিং পয়েন্ট আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাই জন্য এখানে প্রেশারটার উল্লেখ করতে হবে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যেমন সলিড থেকে যখন লিকুইড হচ্ছে সেটাকে আমরা বলছি মেল্টিং, আবার লিকুইড থেকে যখন সলিড হচ্ছে, অর্থাৎ লিকুইড থেকে যদি সলিড হয় সেই প্রসেসটাকে বলা হচ্ছে, যে প্রসেসটার নাম হচ্ছে আমাদের সলিডিফিকেশন। ওকে,
বা ফ্রিজিং। ঠিক আছে, বোঝা গেল? সলিডিফিকেশন বা ফ্রিজিং। তাহলে জলের ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্টটাও কিন্তু হবে 0°, অর্থাৎ 0°তে আমাদের জল আইস মেল্ট করে, ফর মেল্টিং পয়েন্ট ফর ওয়াটার মানে আইস হবে এখানে, সরি, ফর আইস মেল্টিং পয়েন্ট হচ্ছে 0°, আর ফর ওয়াটার ফ্রিজিং পয়েন্ট হবে হচ্ছে ওয়াটার, এখানে হবে ফ্রিজিং পয়েন্ট। সরি, একটা জিনিস ভুল হয়ে গেছে এখানে। ঠিক আছে, তাহলে এখানে হবে ফ্রিজিং। ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0°C। ওকে, আচ্ছা, ওয়াটারের ক্ষেত্রে যদি আমরা ফর ওয়াটার vaporization temperature for vaporization হচ্ছে 100°C, ওকে, at 1 atmospheric pressure। ঠিক আছে, নেক্সট যেটা জিনিস জানতে হবে আমাদের সেটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে একটা ডিফারেন্স আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ভেপোরাইজেশন আর ইভাপোরেশন। ভেপোরাইজেশন আর একটা হচ্ছে ইভাপোরেশন। দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ভেপোরাইজেশন হচ্ছে যখন জল 100°তে গিয়ে যখন ফুটতে শুরু করবে, সেটাকে বলছি আমরা ভেপোরাইজেশন। ঠিক আছে, তার মানে ভেপোরাইজেশনের ক্ষেত্রে একটা স্পেসিফিক টেম্পারেচার আছে। ঠিক আছে, আর ইভাপোরেশন কি? ইভাপোরেশনের জন্য কোনো স্পেসিফিক টেম্পারেচার নেই, যে কোনো তাপমাত্রাতে কি হয়, জলের ওপরের অংশ থেকে যখন অল্প অল্প করে জল বাষ্প হয়ে উড়ে যেতে থাকে, সেটাকে বলছি আমরা ইভাপোরেশন বা বাষ্পায়ন, যেটাকে আমরা বলি। ঠিক আছে, তাহলে ভেপোরাইজেশনের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক টেম্পারেচার আছে 100°C, কিন্তু ইভাপোরেশনের ক্ষেত্রে সেরকম কোনো স্পেসিফিক টেম্পারেচারে নেই। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল ইভাপোরেশন। এবার এই ইভাপোরেশন কতগুলো স্পেসিফিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সারফেস এরিয়া। সারফেস এরিয়া, ঠিক আছে, তো সারফেস এরিয়ার উপর ইভাপোরেশন করে ডিপেন্ড করে। বলছি সারফেস এরিয়া যত ইনক্রিজ করবে, রেট অফ ইভাপোরেশন তত ইনক্রিজ করবে। ঠিক আছে, যেমন যদি আমরা দেখি যে কোনো গরম খাবারকে যদি থালার মধ্যে ঢেলে দেওয়া হয়, ঠিক আছে, থালার মধ্যে যদি কোনো একটা গরম খাবারকে ঢেলে দিই, তখন দেখবো যে খাবারটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। বা অনেকে কি করে যে চায়ের প্লেটের মধ্যে চা ঢেলে তারপর চা খায়, এতে কি হচ্ছে, সেই গরম চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন খেতে সুবিধা হচ্ছে। যদি কাপের মধ্যে যখন চাটা ছিল, তখন কাপের সারফেস এরিয়াটা ছিল এতটা, মানে কম, প্লেটের সারফেস এরিয়াটা যখন প্লেটের মধ্যে ঢালা হলো, তখন সারফেস এরিয়াটা বেড়ে গেল, তার জন্য ইভাপোরেশন রেটটাও বেড়ে গেল, আর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা জিনিস জানা গেল যে যখন ইভাপোরেশন হবে তখন ঠান্ডা হবে।
তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইভাপোরেশন causes cooling. ওকে, ইভাপোরেশন causes cooling. আচ্ছা, 2 নাম্বার হচ্ছে হিউমিডিটির উপরে ডিপেন্ড করে, মানে হচ্ছে আর্দ্রতা। ঠিক আছে, আর্দ্রতার উপরে কি করে ডিপেন্ড করে? বলছে হিউমিডিটি যত বেশি হবে, রেট অফ ইভাপোরেশন তো ডিক্রিজ করবে। যেমন যদি বাতাসে অলরেডি অনেকটা পরিমাণে হিউমিডিটি থাকে, অর্থাৎ ময়েশ্চার থাকে, তাহলে সে আর চাইবে না নতুন করে আবার বাষ্প বা মানে ভেপারকে অ্যাড করতে। ঠিক আছে, তার জন্য কি হচ্ছে, রেট অফ ইভাপোরেশনটাও কমে যাবে। এর জন্য আমরা দেখতে পাই যে বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকোতে দেরি হয়, কারণ বর্ষাকালে রেট অফ ইভাপোরেশনটা কম হয়, এবং শীতকালে রেট অফ ইভাপোরেশন যেহেতু হিউমিডিটি কম, তাই জন্য কি হচ্ছে, শীতকালে রেট অফ ইভাপোরেশনটা বেশি হচ্ছে, তাই জামা কাপড় তাড়াতাড়ি শুকায়। ঠিক আছে, 2 নম্বরে গেল তাহলে কি, হিউমিডিটির উপরে কি করে ডিপেন্ড করছে, হিউমিডিটি যদি বাড়ে তাহলে রেট অফ ইভাপোরেশন ডিক্রিজ করবে। নাম্বার 3 হচ্ছে ফ্লো অফ এয়ার। ফ্লো অফ এয়ার মানে বায়ু চলাচল। বায়ু চলাচল যত বেশি হবে, রেট অফ ইভাপোরেশন তত বেশি হবে, ঠিক আছে। যেমন আমরা দেখি যে অনেক ঘর মোছার পরে ফ্যান চালিয়ে দেওয়া হয়, এর ফলে কি হয়, ফ্যান চালিয়ে দিলে তারা যত বায়ু চলাচল হবে, তত ইভাপোরেশন রেটটা তত বেশি হবে, তত ঘর তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর থেকে কি বোঝা গেল, যত এয়ার ফ্লো যত বেশি হবে, রেট অফ ইভাপোরেশন তত বেশি হবে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের ভেপোরাইজেশন আর ইভাপোরেশনের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, আর কোন কোন ফ্যাক্টরের উপরে ইভাপোরেশন ডিপেন্ড করে। ঠিক আছে, তো এখান থেকে যেটা আমরা জানতে পারলাম যে ইভাপোরেশনের জন্য কুলিং এফেক্ট আমরা পাই। ঠিক আছে, তো এর কিছু বাস্তব উদাহরণ আছে, যেমন গরমের দিনে আমরা সবাই কটন ক্লথ পরতে বলা হয় সবাই। ঠিক আছে, তার কারণ হচ্ছে কটন ক্লথ যখন পরা হয়, তখন যখন ঘাম হয়, সেই কটন ক্লথটা কি করছে, সেই ঘামটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে এবং সেটাকে তাড়াতাড়ি ইভাপোরেট করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, যে আমাদের শরীরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ইভাপোরেশনের প্রভাবেই এই জিনিসটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপর যেমন নেল পলিশ রিমুভার, যেটা আমরা অনেকে ইউজ করি, নেল পলিশ রিমুভারের মধ্যে কি থাকে, অ্যাসিটোন। ঠিক আছে, অ্যাসিটোন প্রেজেন্ট থাকে নেল পলিশ রিমুভারের মধ্যে। ঠিক আছে, তো অ্যাসিটোন যখন আমাদের হাতের মধ্যে যদি আমরা ঢালি অ্যাসিটোন, তখন আমরা দেখতে পাবো কি, এই অ্যাসিটোন হচ্ছে একটা উদ্বায়ী পদার্থ। ঠিক আছে, তাড়াতাড়ি ইভাপোরেট করে উড়ে চলে যায়, এবং এই ইভাপোরেট করে গেলে কি হবে, এই ইভাপোরেশনের জন্য যে হিটটা দরকার, সেটা কোথার থেকে নেবে, হাতের থেকে নিয়ে নেয়। তার জন্য কি হচ্ছে, হাতের মধ্যে একটা ঠান্ডা অনুভব হয়। ঠিক আছে, বোঝা গেল? এই ছিল কিছু জিনিস ফার্স্ট চ্যাপ্টার থেকে। তো নেক্সট দিন আমরা যে চ্যাপ্টার দেখব, এটা হচ্ছে চ্যাপ্টারটার নাম হচ্ছে ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। ওকে, তো আজকের মতন এই পর্যন্তই থাকলো। আর বইয়ের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি প্রোভাইড করা আছে, বাংলা ইংরেজি দুটো ভার্সনই রয়েছে, এবং তোমরা এই ক্লাসটা ফ্রিতে ইউটিউবে প্রোভাইড করা হবে, তোমরা ক্লাসটা দেখবে প্রত্যেকে।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।